প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আজ আমরা আলোচনা করব রূপতত্ত্ব নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম ধ্বনিতত্ত্ব নিয়ে। আসলে প্রতিটি ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। একটা হচ্ছে ধ্বনি, তারপর দ্বিতীয়টি হচ্ছে শব্দ, তৃতীয়টি হচ্ছে বাক্য, আর চতুর্থটি হচ্ছে অর্থ। ধ্বনির উচ্চারণের স্থান ইত্যাদি সম্পর্কে যে তত্ত্বে আলোচনা করা হয়, যে আলোচনা, সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্ব। আমরা আগে এগুলো জেনেছি। আজ আমরা শব্দের রূপতত্ত্ব আলোচনা করব। রূপতত্ত্ব হচ্ছে শব্দতত্ত্ব। দেখো, রূপতত্ত্ব এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। শব্দ তৈরি হয় কিভাবে? এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে। এটা আমরা ধ্বনিতত্ত্বে। ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ, আর এই শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। এই যে প্রতিটা ক্ষুদ্রাংশ বা হয়ে যেটা প্রতিটা ধ্বনিরকে রূপগুলো একসাথে যখন মিলিত হয় তখন শব্দ তৈরি হয়। আর এজন্য এই শব্দ সংক্রান্ত যে আলোচনা, সেগুলোকে রূপতত্ত্ব বলা হয়। দেখো, শব্দের গঠন। শব্দের গঠন ও একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্কের আলোচনাই হলো রূপতত্ত্ব। শব্দের গঠন, শব্দ কিভাবে আলোচনা হচ্ছে, গঠিত হচ্ছে, এবং অন্য একটি শব্দের যে সম্পর্ক, একটি শব্দ অংশের সাথে অন্যের যে সম্পর্ক, সেই সম্পর্কের আলোচনাই হচ্ছে রূপতত্ত্ব। যেমন মা একটি শব্দ। এ মা শব্দটি গঠিত হয়েছে মো যুক্ত। আবার দেখো, আমার, আমার। এই আমার শব্দটি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আ যুক্ত ম যুক্ত আ যুক্ত র। কারণ দেখো, এই আকার কিন্তু এখানে তুমি, তুমি ত যুক্ত রস্যৌ যুক্ত ম প্লাস রস্যই, তুমি। তাহলে দেখো, রূপতত্ত্ব কি? শব্দের গঠন ও একটি শব্দের সাথে। আর এই যে শব্দ কিভাবে গঠিত হয় সেটা তো আমরা গঠনের আলোচনায় হচ্ছে, কিভাবে গঠিত হচ্ছে সেই আলোচনায় হচ্ছে রূপতত্ত্ব। শব্দ কিভাবে গঠিত হয়? শব্দ বিভিন্নভাবে গঠিত হয়। যেমন দেখো, প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়। প্রত্যয় কি? মূল শব্দের পরে যে সকল শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই শব্দাংশকে প্রত্যয় বলে। মূল শব্দ বলতে প্রতিটা শব্দেরই একটা মূল থাকে, যেটাকে আর ভাঙা যায় না, আর বিশ্লেষণ করা যায় না। সেই শব্দটাই হচ্ছে মূল শব্দ। যেরকম আমাদের একটি শব্দ হচ্ছে হাত। হাতের সাথে আমাদের যুক্ত হয়েছে আ, হাতের সাথে আ যুক্ত হয়ে গঠিত হয়েছে হাতা। তাহলে এইটা হচ্ছে মূল শব্দ, আর এটা হচ্ছে আমাদের প্রত্যয়। মনে রাখবা, প্রত্যয় শব্দের শেষে বসে, প্রত্যয় শব্দের শেষে বসে। তারপরে আরো আমরা কি দেখতে পাই? যেমন দেখো, মিশ, মিশ যুক্ত উক। মিশ একটা শব্দ, এইটার সাথে একটা উক শব্দ অংশ যুক্ত হয়েছে, যুক্ত হয়ে গঠিত হয়েছে মিশুক। এরপরে দেখো, জমি একটা শব্দ। জমির সাথে আমরা আরেকটা শব্দাংশ যোগ করছি,
যেটা হচ্ছে দ্বার। তাহলে জমি একটা শব্দ অংশ, এটার সাথে আরেকটা শব্দ অংশ যুক্ত হচ্ছে দ্বার। এই জমির সাথে দ্বার যুক্ত হয়ে কি হচ্ছে? জমিদার। তাহলে প্রত্যয় কি? যে সকল শব্দ অংশ মূল শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে সেটাই হচ্ছে প্রত্যয়। সেই শব্দ অংশটাই হচ্ছে প্রত্যয়। এখন দেখো, প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়, কৃৎ অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ। যে শব্দ দ্বারা কোনো ধরনের কাজ করা বোঝায় সেই শব্দই হচ্ছে ক্রিয়া। যেরকম কি ঢাক, একটা জিনিসকে ঢাকার কথা বলছে, এটা ঢাক। ঢাকার সাথে আমরা যদি না যুক্ত করি তাহলে কি হয়? ঢাকনা। এরপরে দেখো খেল, একটা কাজ, খেলা করা। খেলার সাথে যদি আমরা অনা যুক্ত করি তাহলে হয় খেলনা। তাহলে হয় খেলনা। তাহলে কি, ক্রিয়ার পরে যদি যে শব্দাংশ যুক্ত হয় প্রত্যয়, এই কৃৎ প্রত্যয়। আর ক্রিয়া ব্যতীত নাম শব্দের পরে যা যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন কি ফল যুক্ত, ফল একটা ফল, এটা একটা নাম বোঝাচ্ছে, বিশেষ্য বোঝাচ্ছে। এর সাথে যদি আমরা অন যোগ করি তাহলে হয় ফলন। যেরকম পাগল, একটা পাগলকে বোঝাচ্ছে, এটা কোনো কাজ না। পাগল যুক্ত আমি, তাহলে কি হয়? পাগলামি। এই তাহলে প্রত্যয় কি? মূল শব্দের পরে যে সকল শব্দাংশ বসে নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে প্রত্যয়। এবং কৃৎ প্রত্যয় হচ্ছে ক্রিয়ামূলের শেষে বা ক্রিয়ার শেষে যে নতুন শব্দ বসে নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে ক্রিয়া ব্যতীত অন্যান্য শব্দের পরে যে সকল শব্দাংশ বসে নতুন শব্দ গঠন করে সেই সকল শব্দাংশ হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তোমরা এই অংশটি অবশ্যই খাতায় লিখে নিবে। এখানে এই প্রত্যয়ের সংখ্যাটা তোমরা বইয়ে অন্য পাশে এক সাইডে লিখে নিবা, পেন্সিল দিয়ে লিখলেই চলবে। এখন দেখো বিভক্তি। প্রত্যয়ের যেরকম কোনো স্বাধীন ব্যবহার নেই বলতে, প্রত্যয় একটা শব্দের শেষে যুক্ত হয়ে তারপরে সেটার সাথে সম্পর্কযুক্ত যে কোনো শব্দাংশ যুক্ত করলে তো হবে না, একটা সম্পর্কযুক্ত শব্দাংশ যোগ করতে হবে। তা দেখো, প্রত্যয়ের বিভক্তির মতো স্বাধীন ব্যবহার নেই, এগুলো ক্রিয়ামূল ও শব্দের পরে বসে। প্রত্যয়ও ক্রিয়ামূল এবং শব্দের পরে বসে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। ক্রিয়ামূলের পরে যে সকল বিভক্তি বসে সেগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি বলে। আর যেরকম দেখো, খেয়ালযুক্ত ই খেলি, পরযুক্ত ইল পড়িল, দেখ যুক্ত ইব দেখিব বা দেখব। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাকে শব্দ বিভক্তি বলে। যেমন কি বাড়ি যুক্ত তে বাড়িতে, মামা যুক্ত র মামার, ছাত্র যুক্ত দের ছাত্রদের। এখন প্রত্যয় এবং বিভক্তির মধ্যে একটা পার্থক্য আছে, যে প্রত্যয়ও শব্দের শেষে বসে, বিভক্তিও শব্দের শেষে বসে। তাহলে কোনটা কি কিভাবে চিনব? প্রত্যয় নতুন শব্দ গঠন করে আর বিভক্তি নতুন শব্দ গঠন করে না, বরং সেই শব্দটাকে আরও একটু বিস্তৃত করে।
সেটা হচ্ছে বিভক্তি। হয়তো ছোট করে বড় করে, অথবা যেরকম দেখো ছাত্র যুক্তদের, ছাত্রদের, একটা এখানেও ছাত্রদের, এখানেও ছাত্রদের, কিন্তু দেখো এখানে জমি যুক্ত দার, জমিদার। এখানে জমি আলাদা একটা জিনিস আর জমিদার আলাদা একজন ব্যক্তি। তাহলে প্রত্যয় নতুন শব্দ গঠন করে, বিভক্তি নতুন শব্দ গঠন করে না, কিন্তু এগুলো শব্দের বিস্তৃতি পরিবর্তন করে। এখন আমরা আসি উপসর্গ। দেখো এই অংশটা তোমরা লিখে নাও বইয়ে তোমরা এই অংশটা লিখে নাও। ভিডিওটি পজ করো। এখন দেখো উপসর্গ কি? আমরা আগে জেনেছি প্রত্যয় এবং বিভক্তি শব্দের শেষে বসে। প্রত্যয় আর উপসর্গের একটা বিপরীতধর্মী সম্পর্ক আছে, যেটা হচ্ছে প্রত্যয় বসে শব্দের পরে আর উপসর্গ বসে শব্দের প্রথমে। উপ অর্থ হচ্ছে প্রথম, আর স্বর্গ অর্থ হচ্ছে চিহ্ন বা অংশ। প্রথম অংশ, শব্দের প্রথম অংশ হচ্ছে উপসর্গ। যেমন কি এখন আমরা উপসর্গের সংজ্ঞাটা দেখি। যে সকল শব্দাংশ কোনো শব্দের প্রথমে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে, বা সে সকল শব্দাংশকে উপসর্গ বলে। তাহলে কি একটা শব্দের পূর্বে যদি কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেটা হচ্ছে উপসর্গ। যেরকম দেখো এই দেখো প্রযুক্ত হার, প্রহার। এই হার একটা গলায় দেওয়া জিনিস, আর প্রহার হচ্ছে উত্তম মাধ্যম মারি দেওয়া। হ্যাঁ, এরপর দেখো আবার এই হারের সাথে আবার অন্য একটা শব্দ যোগ করি, বি যুক্ত করলাম, তাহলে কি হচ্ছে? বিহার। দেখো আবার হারের সাথে যদি উপযুক্ত করি, উপযুক্ত হার, হারের সাথে উপযুক্ত করলে কি হচ্ছে? উপহার। তাহলে কি আমরা দেখছি যে উপসর্গ শব্দের প্রথমে বসে। যদি প্রশ্নে আসে উপসর্গ কোথায় বসে, উপসর্গ শব্দের প্রথমে বসে। উপসর্গের নিজের কোনো অর্থ না থাকলেও সে অন্য একটি শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে। আর বাংলা ভাষায় তোমাদের আরেকটু জেনে রাখো, বাংলা ভাষায় উপসর্গ প্রধানত 3 প্রকার। তার ভিতরে হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ, আর একটা আছে বিদেশি উপসর্গ। তাহলে খাঁটি বাংলা উপসর্গ তোমার 21টি। এটা মনে রাখবা যে আমাদের বাংলাদেশের মাতৃভাষা বাংলা 21শে ফেব্রুয়ারির সাথে সম্পর্কিত, এজন্য খাঁটি বাংলা উপসর্গ 21টি। এটা তোমাদের মনে রাখার জন্য বললাম এজন্য। আর সংস্কৃত উপসর্গ 20টি। তোমরা যখন ক্লাস 7-এ উঠবে তখন এই উপসর্গগুলো পড়তে পারবে। উপসর্গ মনে রাখার একটা ছন্দ আছে, তোমাদেরকে আমি বলি। হ্যাঁ, তোমরা যখন ক্লাস 7-এ উঠবে তখন এটা একটু মনে রাখার চেষ্টা করবে, অথবা এই ভিডিওটি আবার দেখে নিবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো, পুরো পরা অপসমনি, অনু অব নির্দুর্বি, অধিসু উৎ পরিপতি, অতি অপি অভি উপ আ। এটা হচ্ছে তোমাদের তৎসম উপসর্গ। আর খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার একটা ছন্দ দেখো। অঘ অজওয়ানা আ, আড় আন আব ইতি উন, কদকু নিপাতি বি, কদকু নিপাতি বি ভর রাম শশা সুহা, রাম শশা সুহা। তোমরা এটি মনে রাখবে, এই ছন্দটা তখন তোমাদের মুখস্থ করতে খুব কাজে দেবে। এখন আমরা সমাসে আসি। সমাস কি? 2 বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। হ্যাঁ, যেমন কি কালের অভাব, আকাল, খেয়াপাড়ের ঘাট, খেয়াঘাট, নদীমাতা যার, নদীমাতৃ। তোমরা এটা অবশ্যই দাগিয়ে নিবে, এখান থেকে পর্যন্ত কোটেশন দিয়ে নিবে যে কি 2 বা তার চেয়ে যদি একাধিক শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাহলে সেটাই হচ্ছে সমাস। এই অংশটি তোমরা বইয়ে একটু দাগিয়ে নাও।
সমাস আবার বিভিন্ন ধরনের হয়। তারপর তোমাদের সমাসের কিছু উদাহরণ শোনো, উদাহরণ কিছু বলি। যেমন দেখো, সুন্দরী যে লতা, সুন্দরলতা, মহতি যে কীর্তি, মহাকীর্তি, মহান যে নবী, মহানবী, কুজে আচার, কদাচার, অধম যে নর, নরাধম, মহান যে রাজা, মহারাজা। সমাস কিছুটা তোমাদের এক কথায় প্রকাশের মতো মনে হবে, কিন্তু সমাসের বিভিন্ন সংজ্ঞা আছে যেটা তোমরা পরবর্তী ক্লাসে উঠে এটা জানতে পারবে। এখন দেখো, আমরা শব্দের কিছু, আমরা যে বিভিন্নভাবে শব্দ তৈরি হয়, এই শব্দের কিছু শ্রেণীবিভাগ পড়ব। দেখো, শব্দকে সাধারণত আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। কত ভাগে? 5টি শ্রেণীতে। দাগিয়ে নাও, আমরা শব্দকে 5টি শ্রেণীতে ভাগ করতে পারি, যেটা তোমরা আগেও পড়েছো। এটাকে আমরা পদও বলি, যেমন কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। দেখো, বিশেষ্য কি? যে সকল শব্দ দ্বারা কোনো নাম বোঝাবে, যেমন কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম ও গুণের নামকে বোঝায়, তাই হচ্ছে বিশেষ্য। যেমন বাঙালি, মানুষ, রাস্তা, আফতাব, মার্কিন, আকাশ, বাতাস, ফ্যান, ঘর, দরজা, জানালা, এগুলো হচ্ছে বিশেষ্য। আর সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাই হচ্ছে সর্বনাম। যেরকম আমরা বলি যে, এখানে একটা লাইন দেওয়া আছে, এটা আমরা পড়ি। অনন্যা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, সে 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসে। তাহলে কি? অনন্যা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এই অনন্যার নামটা আমরা প্রথমে ব্যবহার করছি। এখন সে 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসে। এখন সে কে? এই অনন্যা। তার ঘনিষ্ঠ বন্ধু পান্না। তার ঘনিষ্ঠ বন্ধু, এই যে তার দ্বারা কাকে বোঝাচ্ছে আমরা? অনন্যার ঘনিষ্ঠ বন্ধু পান্না। তারা শিক্ষা সফরে গিয়েছিল। কারা? এই অনন্যা এবং পান্না। এই তারা দ্বারা অনন্যা এবং পান্নাকে আমরা বোঝাচ্ছি। তাহলে এই যে আমরা নামের পরিবর্তে অন্য যে শব্দ ব্যবহার করছি বা শব্দাংশ ব্যবহার করছি, সেটা হচ্ছে সর্বনাম। তাহলে বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বা শব্দাংশ ব্যবহৃত হয় তাই হচ্ছে সর্বনাম। সাধারণত যেরকম আমি, আমরা, আমাদের, আমার, তুমি, তোমার, তোমাকে, আপনি, আপনার, আপনাকে, তুই, তোর, তোকে, তার, তাকে, তিনি, তার, তাকে ইত্যাদি। এখন দেখো, এই যে আমাদের এখানে চন্দ্রবিন্দু, এখানেও তার, এখানেও তার, কিন্তু এখানে চন্দ্রবিন্দু যোগ হয়েছে। এটার কারণ হচ্ছে, তোমার মহৎ ব্যক্তিদের ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, তার অন্য উল্লেখযোগ্য, এই যে তার, তখন তয় চন্দ্রবিন্দুর হবে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে বলাকা, সোনারতরী, চিত্রা, খনিকা। তাকে আমরা সবাই খুব ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে দ্বারা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে চন্দ্রবিন্দু হবে। মহৎ ব্যক্তিদের ক্ষেত্রে তার এবং তাকে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে। এখন দেখো, অব্যয়। অব্যয় কি? দুটি শব্দ বা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য আমরা যে আমি এবং তুমি ও আমরা যে ব্যবহার করি এবং, ও, আর ইত্যাদি, এগুলো হচ্ছে অব্যয়। যেমন আমি এবং তুমি, এই এবং শব্দটা হচ্ছে অব্যয়। সাগর ও সৈকত, এই ও শব্দটা হচ্ছে অব্যয়। মানে যে শব্দ দ্বারা কোনো শব্দ যুক্ত করা হয় সেটা হচ্ছে অব্যয়। আবার কিন্তু, নতু বা বরং, এগুলো অব্যয়। মানে কোনো দুইটি শব্দের মধ্যে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অব্যয়। এখন বিশেষণ কি? দেখো, যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা, বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বিশেষণ বলে। যেমন কি, বিশাল দিঘি, রবিন ভালো ছেলে। এই যে রবিন ভালো ছেলে, এই রবিন শব্দটা হচ্ছে, এই রবিন যে ভালো ছেলে, রবিনের বিশেষণ কি? সে ভালো, সে ছেলেটা ভালো ছেলে। এই ভালোটা হচ্ছে
বৈশিষ্ট্য, কোনো কিছুর বৈশিষ্ট্য হচ্ছে বিশেষণ, সেটা ভালো হোক খারাপ হোক সবই হচ্ছে বিশেষণ। যেমন উঁচু বাঁধানো পুকুর, এই পুকুরটা কেমন বাঁধানো পুকুর, এটা একটা গুণ। আবার উঁচু, এটাও একটা তার বিশেষণ, গুণ অর্থ হচ্ছে বিশেষণ। হরেক রকম গাছপালা, গাছপালা কেমন হরেক রকম। ঘন ঝোপ, ঝোপটা কেমন ঘন। জঙ্গলে ঢাকা, জঙ্গলে আচ্ছন্ন পরিবেশ, এই পরিবেশটা কেমন জঙ্গলে আচ্ছন্ন। পাথর বাঁধানো ঘাট, এই ঘাটটা কেমন পাথর বাঁধানো। তাহলে এরপরে আরো দেখি, লাল জামা, জামাটির রং কেমন লাল। সে নিয়মিত ছাত্র, সে ছাত্রটি কেমন নিয়মিত। এখন ক্রিয়া দেখো, যে শব্দের দ্বারা নতুন কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়া বলে। যে শব্দ দ্বারা নতুন কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন লিটন বই পড়ে, সাকিব বল খেলে। এই যে পড়ে খেলে এগুলো হচ্ছে কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, এই যে শোনাবে এটা একটা কাজ। যা দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে, কোনো কিছু করা বোঝায় সেটাই হচ্ছে কাজ, আর সেই কাজটাই হচ্ছে ক্রিয়া। এখন দেখো ক্রিয়া আবার দুই প্রকার সাধারণত, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাবে পূর্ণতা বা পরিসমাপ্তি প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন সে গান গাইবে, তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, আমি বই পড়েছি। দেখো যে ক্রিয়া দ্বারা বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা বা পরিসমাপ্তি প্রকাশ করে তাকে হচ্ছে সমাপিকা ক্রিয়া বলে। দেখো সে গান শোনাবে, হ্যাঁ সে গান শোনাবে, ঠিক আছে, কিন্তু এরপরে দেখো তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, এখানে একটা তুমি বিদ্যালয়ে গিয়েছিলে একটা পূর্ণ বাক্য প্রকাশ পেয়েছে। আমি বই পড়েছি, এখানেও একটা পূর্ণ বাক্য প্রকাশ পেয়েছে। অসমাপিকা ক্রিয়া দেখো, যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের পূর্ণতা বা অসমাপ্তি বোঝানো হয় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমার যাওয়া হবে না। তোমরা এটা একটু দাগিয়ে নেবে, এখান থেকে এ পর্যন্ত কোটেশন, এখান থেকে এ পর্যন্ত কোটেশন। দেখো আমার যাওয়া হবে না, আমি ভাত খেয়ে বাজারে যাব, আমাকে আমার মতো চলতে দাও। এখানে দেখো যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের পূর্ণতা ও অসমাপ্তি বোঝায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বোঝায় সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপরে দেখো শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য। বিশেষ্য শব্দের শেষে প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়। যেমন কি বিশেষ্য জল, এটা জল, এই জলের সাথে প্রত্যয় আমরা জলা, আ যোগ করছি, আ যোগ করে আমরা প্রত্যয় গঠন করছি জলা। যেরকম দেখো ঢাকা যোগ আই, ঢাকার সাথে আমরা প্রত্যয় আয় যোগ করছি করে হচ্ছে ঢাকাই। এবার বিশেষণ থেকে বিশেষ্য, যে ভাষিক উপাদানের সাহায্যে বিশেষণ শব্দ তৈরি হয় সেই ভাষিক উপাদানটি বিচ্ছিন্ন করলেই বিশেষ্য পদ পাওয়া যায়। এখন দেখো এই যেরকম আমরা ঢাকার সাথে আয় যোগ করে আমরা ঢাকায় পেয়েছি। আমরা যদি এই ঢাকার থেকে এই আয়টাও কেটে দেই তাহলে আমাদের এই ঢাকা থেকে যায়। তাহলে যে শব্দ বিশেষের সাথে যে শব্দগুলো যুক্ত হয়ে নতুন বিশেষণ তৈরি করা হয় সেই শব্দগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে আবার বিশেষ্য হয়ে যায়। এবার দেখো লিঙ্গ, আমাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো
কোনটি পুরুষ আবার কোনটি নারীবাচক আবার কোনটি নারী, এই দুইটির কোনটি নয় আবার উভয় বোঝায়, সেগুলোকে সেই সকল শব্দাংশ বা শব্দকে হচ্ছে লিঙ্গ বলে। যেমন দেখো চাচা, কাকা, দাদা, মামা, ভাই, এগুলো আমাদের পুরুষবাচক বোঝাচ্ছে। আর এই যে সকল শব্দ দ্বারা কেবল পুরুষবাচক নির্দেশ করে সেগুলো হচ্ছে পুরুষবাচক বিশেষ্য। আবার নারীবাচক বিশেষ্য দেখো, যে সকল শব্দ দ্বারা তোমার নারীকে নির্দেশ করে সেগুলো হচ্ছে নারীবাচক বিশেষ্য। যেমন মা, চাচি, কাকি, খালা, মামি, ভাবি, স্ত্রী, মাতা ইত্যাদি। লিঙ্গর পরিবর্তন কিভাবে হয় দেখো, পুরুষবাচক বিশেষ্য থেকে নারীবাচক বিশেষ্য কিভাবে দেখো, আব্বা এর নারীবাচক হচ্ছে আম্মা, চাচা, চাচি, মামা, মামি, ভাই, ভাবি। একটা পুরুষবাচক দেওয়া থাকলে সেটার স্ত্রীবাচক লিখলে আমরা নারীবাচক পাই। তবে সাধারণত ই বা ই প্রত্যয় যুক্ত করে আমরা নারীবাচক শব্দ পেয়ে থাকি। আবার দেখো পুরুষবাচক বিশেষ্য থেকে নারীবাচক বিশেষ্য, যেরকম আবার দেখো দাদা, বৌদি, দেওর, যা, এগুলো আমরা শুধু ইকার যোগ করে আমরা পাচ্ছি না, এগুলো কিছুটা ভিন্ন আছে। পতি, পত্নী, শ্বশুর, শাশুড়ি। তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে, তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। যেমন দেওয়া থাকতে পারে ময়ূরের স্ত্রীবাচক কোনটি, তোমাদের লিখতে হবে ময়ূরী। এখন দেখো বচন, আমরা যখন কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি, তখন আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, যে পরিমাণ নির্দেশ করি। এই পরিমাণটা হচ্ছে বচন। বাংলা ভাষায় বিশেষ্য এবং সর্বনামের সংখ্যাগত দু ধরনের ধারণা পাওয়া যায়, যেমন বিশেষ্য এবং সর্বনাম। বিশেষণ কি একটি ধারণা, বল, মেয়ে, খাতা। এই বলগুলোকে এটি হচ্ছে একটি করে, একটি বল। আর যদি আমরা অনেক বল বোঝাই তাহলে বলগুলো একটা মেয়ে, মেয়েরা, খাতা, অনেক খাতা। আবার দেখো সর্বনাম পদের কিভাবে আমরা এক থেকে একাধিক পদে যাচ্ছি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। এবারে দেখো বিভিন্ন ভাষিক চিহ্ন, কখনো বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্ন কখনো শব্দ যোগ করে, যেমন অনেক লোক, বহু বছর। এই যে অনেক, এই যে লোকের আগে অনেক যোগ করে অনেক লোক হয়ে গেছে, এটা অনেক হয়ে গেছে। বহু এর আগে, বছরের আগে বহু যোগ করে আমরা অনেক বছর পেয়েছি। তারপরে দেখো কখনো আবার এক শব্দ পরপর দুবার ব্যবহার করে আমরা বহু বচন করতে পারি। যেমন হাজার, এটা হচ্ছে 1000, কিন্তু হাজার হাজার, অনেক হাজার। রাশি, একটা রাশি, কিন্তু রাশি রাশি, অনেক রাশি, অনেক ধান। এবারে দেখো নিচের বচনের চিহ্ন সহ কিছু শব্দের বচন আমরা এক বচন থেকে বহু বচনে করতে পারি। যখন ছেলের সাথে রা যুক্ত করে ছেলেরা, ভাই যুক্ত এরা, ভাইয়েরা, বইয়ের সাথে গুলো, বইগুলো, আমের সাথে গুলো, আমগুলো, শিক্ষকের সাথে গণ, শিক্ষকগণ, ছাত্রের সাথে বৃন্দ, ছাত্রবৃন্দ, মেঘের সাথে মালা, মেঘমালা।